এইবার আসেন ফার্স্ট অফ অল আমরা একটু আলোচনা করি রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচিত যে উপন্যাস যেগুলো রয়েছে, আমরা সেই উপন্যাসগুলো নিয়ে একটু আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস, তো উপন্যাসগুলো মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে গল্পের মতো করে, আপনি চাইলে মনে রাখতে পারবেন। যেমন কি, চার চোখে চতুরঙ্গে, ঘোরা যাবে রাজস্বী সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ, দুই বনের সহযোগ, নৌকায় বউ উঠানো শেষে, প্রজাপতি মালন ছিল করুণ বেশে। যদিও এখানে 14টা দেওয়া আছে, বাট বাংলা একাডেমির চরিত অভিধান অনুযায়ী 12টা। ঠিক আছে, তো যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটা উপন্যাস লিখেছেন, একদম সন্দেহ ছাড়া লিখে দেবেন 12টা। কিন্তু পড়ার ক্ষেত্রে যেহেতু আরো দুটো বেশি পাওয়া যায়, সেগুলো আমরা সব একসাথে পড়ে নিব। তো আমি আবার বলতেছি, চার চোখে চতুরঙ্গে, ঘোরা যাবে রাজস্বীর সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ, দুই বোনের সহযোগ, নৌকায় বউ উঠানো শেষে, প্রজাপতি মালন ছিল করুণ বেশে, শেষ। এইবার দেখেন, চার বলতে বুঝাচ্ছি কি, 4 অধ্যায়। ওকে, চোখে বলতে বোঝানো হচ্ছে কি, চোখের বালি। চতুরঙ্গ বলতে বোঝানো হচ্ছে চতুরঙ্গ। গোরা বলতে বোঝানো হচ্ছে গোরা। রাজস্বী বলতে বোঝানো হচ্ছে কি, রাজস্বী। দেখেন সবগুলো এভাবে মিল আছে। আচ্ছা, এরপর দেখেন ঘরে বাইরে বলতে বোঝানো হচ্ছে কি, ঘরে বাইরে। ওকে, যোগাযোগ বলতে বোঝানো হচ্ছে কি, যোগাযোগ। এরপর দেখেন দুই বোন বলতে বোঝানো হচ্ছে দুই বোন। তারপর খেয়াল করে দেখেন নৌকা বলতে বোঝানো হচ্ছে নৌকা ডুবি। আচ্ছা, এরপর দেখেন নৌকায় বউ, এই বউ বলতে বোঝাচ্ছে কি, বউ ঠাকুরানির হাট। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই যে নৌকায় বউ উঠানো শেষে, এই শেষে বলতে বোঝাচ্ছে কি বলেন, শেষে বলতে বোঝাচ্ছে শেষের কবিতা। ওকে, এবার আসেন প্রজাপতি বলতে কি বোঝাচ্ছে, এই যে প্রজাপতি, প্রজাপতি বলতে বোঝাচ্ছে প্রজাপতির নির্বন্ধ। মালঞ্চ বলতে বোঝাচ্ছি মালঞ্চ। ওকে, এরপর দেখেন করুণ বলতে বোঝাচ্ছি করুণা। কি বোঝাচ্ছি, করুণা। সো এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস। আমার মনে হয় যে উপন্যাসগুলো আমরা যদি একটু যদি পড়ি, জাস্ট একটু যদি পড়ি, তাহলে আমার মনে হয় যে আমরা এগুলো মনে রাখতে পারবো। কঠিন কোনো ব্যাপার কিন্তু এখানে নাই, জাস্ট একটু পড়লে মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। এইবার আসেন আমরা একটু বিভিন্ন উপন্যাসগুলো সম্পর্কে একটু আলাদাভাবে একটু আলোচনা করি, তাহলে মোটামুটি বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল 4 অধ্যায়। কি অধ্যায়? উপন্যাসের নাম 4 অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। উপন্যাসের নাম 4 অধ্যায়। এখন খেয়াল করে দেখেন, এই যে উপন্যাসটি রয়েছে 4 অধ্যায় উপন্যাস, এই উপন্যাসটি 1934-এ এটি প্রকাশিত। 1934-এ কি হয়, উপন্যাসটি প্রকাশিত হয়। এই 4 অধ্যায় উপন্যাস যেটি রয়েছে, পরীক্ষাতে প্রথমত প্রশ্ন আসবে এটি কেমন উপন্যাস। 4 অধ্যায়, এটি হচ্ছে রাজনৈতিক উপন্যাস। কেমন উপন্যাস বলেন? 4 অধ্যায়, এটি একটি রাজনৈতিক উপন্যাস। এবং এইটার উদ্দেশ্য, রবীন্দ্রনাথ ঠাকুর যে উদ্দেশ্যে এটা লিখেছেন, উত্তর হচ্ছে ব্রিটিশ কারাগারের বন্দীদেরকে। তাহলে ব্রিটিশ কারাগারে যে বন্দী রয়েছে, এই বন্দীদের উদ্দেশ্যে তিনি মূলত 4 অধ্যায় উপন্যাসটা তিনি রচনা করেছেন। এবং 4 অধ্যায় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার শেষ উপন্যাস হচ্ছে এই 4 অধ্যায়। ওকে, তো 4 অধ্যায় উপন্যাসের মূল উপজীব্য বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, এটাই ছিল 4 অধ্যায় উপন্যাসের মূল যে বিষয়বস্তু বা কাহিনী বা উপজীব্য বিষয়। তাহলে আমি আবার বলতেছি, খেয়াল করে দেখেন, খেয়াল করেন যে 4 অধ্যায় এটি ছিল রাজনৈতিক উপন্যাস। প্রথম কথা, ব্রিটিশ কারাগারে বন্দীদেরকে উদ্দেশ্য করে তিনি এটা লিখেছেন, শেষ উপন্যাস। তারপর হচ্ছে কি, মূল বিষয়বস্তু কি ছিল? অসহযোগ আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল। ঠিক আছে, মূল বিষয়বস্তু কি ছিল বলেন? মূল বিষয়বস্তু ছিল কি? এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এইবার আসেন আমরা একটু এরপরে যেটা, এরপর আসেন চোখের বালি উপন্যাস। এটা বাংলা সাহিত্যে একটা বিখ্যাত উপন্যাস, চোখের বালি। চোখের বালি, আচ্ছা, তো চোখের বালি উপন্যাসটি এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। খুব গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রশ্ন হতে পারে, ভাইয়া মনস্তাত্ত্বিক মানে কি? মনস্তাত্ত্বিক মানে হচ্ছে যে উপন্যাসটাতে মানুষের মনোগত বিশ্লেষণ করা হয়, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের মনোগত একটা মনোমালিন্য, একটা দ্বন্দ্ব থেকেই যায়। এবং এটি শুধু বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস তা কিন্তু না, বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাসও বটে। এইটা লিখে বাংলা সাহিত্যে, এজন্য রবীন্দ্রনাথকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাসিক। তাহলে বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাসের জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথম আধুনিক উপন্যাসটি কি? উত্তর হচ্ছে চোখের বালি। এবং চোখের বালি উপন্যাসের ভিতরে আমরা দেখতে পাই মহেন্দ্র, তারপর হচ্ছে বিহারী, মহেন্দ্র বিহারী দুজন বন্ধু, এবং বিহারীকে মেয়ে দেখাতে গিয়ে মহেন্দ্রের সেই মেয়ে পছন্দ হয়ে যায়। ওকে, তো এই অনেকগুলো চরিত্র আমরা দেখতে পাই। এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের মনোগত একটা বিশ্লেষণ, এই জন্য এটাকে বলা যায় এটা হচ্ছে কি চোখের বালি উপন্যাস। ওকে, এরপর আমরা দেখি যে চতুরঙ্গ উপন্যাস। এই যে চতুরঙ্গ উপন্যাস, এই চতুরঙ্গ উপন্যাস এটি রবীন্দ্রনাথের আরো একটি বিখ্যাত উপন্যাস। চতুরঙ্গ উপন্যাস থেকে যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। মানে চতুরঙ্গ এটি রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষায় লিখেছেন এবং এটি সর্বশেষ ছিল। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষায় তিনি কোনো উপন্যাস লিখেন নাই। তাহলে সাধু ভাষায় লিখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাসটির নাম কি? উত্তর হচ্ছে চতুরঙ্গ।
এবং আরেকটা স্পেশালিটি, চতুরঙ্গ উপন্যাসটি সবুজ পত্র পত্রিকায় সম্পাদিত হয়। কোথায় সম্পাদিত হয় বলেন? উত্তর হচ্ছে এটি সবুজ পত্র পত্রিকায় কি হয়? সম্পাদিত হয়। আচ্ছা, এরপর আসেন রবীন্দ্রনাথের অতি বিখ্যাত আরেকটা উপন্যাস, উত্তর হচ্ছে গোরা উপন্যাস। তোরা গোরা উপন্যাসে কি কাহিনী? গোরা উপন্যাসে কিছুই না, গোরা উপন্যাস থেকে অনেকবার প্রশ্ন আসছে, এটি কি ধরনের উপন্যাস? গোরা উপন্যাসটি হচ্ছে রাজনৈতিক উপন্যাস। কি উপন্যাস বলেন? রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা উপন্যাস। এবং রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস এটা, শুধু শ্রেষ্ঠ উপন্যাস না, রবীন্দ্রনাথের রচিত সর্ববৃহৎ উপন্যাস হচ্ছে এই গোরা, মানে সবচাইতে বড় উপন্যাস যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই গোরা। তো গোরা উপন্যাসের মূল বিষয়বস্তু ছিল 19 শতকের দেশের যে প্রেম, হ্যাঁ, দেশপ্রেম এবং নারী মুক্তি, এইসব বিষয় নিয়ে গোরা উপন্যাসটি কিন্তু রচনা হয়েছে। এরপর আসি রাজর্ষি উপন্যাস। প্রত্যেকটা উপন্যাস সম্পর্কে জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি, যেগুলো চুম্বক পয়েন্ট, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো রাজর্ষি উপন্যাসটি বালক পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। রাজর্ষি উপন্যাসটি এটি মূলত ঐতিহাসিক উপন্যাস। এখন ঐতিহাসিক উপন্যাস কি? ইতিহাসের কোনো একটা কাহিনী, ইতিহাসের কোনো একটা চরিত্র নিয়ে যে উপন্যাসটা নির্মাণ হয়। তো মূলত ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে রাজর্ষি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। ত্রিপুরার রাজ পরিবারের কাহিনী নিয়ে, ত্রিপুরার রাজ পরিবারের কাহিনী, ত্রিপুরার কার? রাজ পরিবার, এই ত্রিপুরার রাজ পরিবার তাদের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি উপন্যাসটি কি করেন? রচনা করেন। এরপর দেখি ঘরে বাইরে উপন্যাস। এরপর ঘরে বাইরে উপন্যাস, রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসের পর আমরা একটু পড়ি ঘরে বাইরে উপন্যাস। এখন এই ঘরে বাইরে এটিও কিন্তু রাজনৈতিক উপন্যাস ছিল এবং এটিও সবুজ পত্র পত্রিকাতে সম্পাদিত হয়, মানে যেগুলো বিখ্যাত পত্রিকাগুলোতে সম্পাদিত হয়, এগুলো থেকে পরীক্ষা, মানে সম্পাদিত না, মানে প্রকাশিত হয়, দুঃখিত। তো এবার আসেন ঘরে বাইরে উপন্যাস যেটি ছিল, এটি হচ্ছে চলিত রীতিতে লেখা প্রথম উপন্যাস। মানে চলিত রীতিতে যখন তিনি লেখা শুরু করেন, ঘরে বাইরেতে দিয়ে তিনি চলিত রীতিতে প্রথম লেখেন, তাহলে ঘরে বাইরে উপন্যাসটি এটি হচ্ছে চলিত রীতিতে প্রথম উপন্যাস। চলিত রীতিতে তার প্রথম উপন্যাসকে উত্তর হচ্ছে ঘরে বাইরে। এবং ঘরে বাইরে উপন্যাসের মূল বিষয়বস্তু যেটা ছিল, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের পটভূমি। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি রচনা করেছেন? স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি রচনা করেছেন? উত্তর হচ্ছে ঘরে বাইরে উপন্যাসটি। এরপর আমরা দেখি যে যোগাযোগ। তো যোগাযোগ উপন্যাস যেটি, যোগাযোগ উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস এটি মূলত কোন ধরনের উপন্যাস? উত্তর হচ্ছে এটি মনস্তাত্ত্বিক উপন্যাস। আমরা দেখতে পাই কুমুদিনী, মধুসূদন, বিপ্রদাস, এইসব চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই যে কুমুদিনীর সাথে তার স্বামীর বিয়ে হয়, বিয়ের পরে কুমুদিনী তার স্বামীর সাথে মনোমালিন্য তৈরি হয়, পরে বাপের বাড়িতে চলে আসে, কিন্তু দুজনের মনের যোগাযোগ হচ্ছে না, কিন্তু বাহিরের যোগাযোগ ঠিকই হয়ে যায়। মানে বাইরের যোগাযোগ বলতে দেখা যায় যে কুমুদিনীর সন্তান সম্ভবা, তখন বুঝে যে আসলে দুজনে হয়তো বিবাহের পর হয়তো মনের মিল হচ্ছে না, কিন্তু বাহিরের মিল হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের উপন্যাস, যোগাযোগ উপন্যাস। এরপর আরো রয়েছে যে দুই বোন উপন্যাস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দুই বোন উপন্যাস। তো দুই বোন উপন্যাসটা কি? দুই বোন উপন্যাসটা এটি হচ্ছে শর্মিলা এবং উর্মিলা নামের দুইজন বোন ছিল এবং শশাঙ্ক ছিল নায়ক। এই দুই বোন উপন্যাসের নায়ককে ছিল শশাঙ্ক। এরপর হচ্ছে আমরা দেখতে পাই যে নৌকাডুবি উপন্যাস রয়েছে, নৌকাডুবি। তো নৌকাডুবি উপন্যাসটা কি? নৌকাডুবি উপন্যাসটা এটি বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হয়। এখান থেকে এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে যে নৌকাডুবি কোন পত্রিকাতে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে এটি বঙ্গদর্শন পত্রিকাতে এই উপন্যাসটি প্রকাশিত হয়। উপজীব্য বিষয় সহ হচ্ছে মানুষের যে সম্পর্কে যে দ্বিধা, এইসব বিষয় নিয়ে রচনা করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট। তো বউ ঠাকুরানীর হাট এটা তো আমরা জানি, এটার বিষয়বস্তু কি? বউ ঠাকুরানীর হাট। এখান থেকে কি কি ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে? যে এটি প্রথম কি হয়, বউ ঠাকুরের হাট থেকে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, সম্ভব হলে তার চরিত্রগুলো আমি সব বলতেছি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেসব উপন্যাসে বিখ্যাত চরিত্র আছে ওগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তো বউ ঠাকুরানীর হাট যেটি ছিল এটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস। সেখান থেকে এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক আসে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কি বা প্রথম উপন্যাস কি? তো এই যে বউ ঠাকুরানীর হাট ছিল এটিও ঐতিহাসিক উপন্যাস। হ্যাঁ, রাজস্বী ঐতিহাসিক উপন্যাস আর এটা ঐতিহাসিক উপন্যাস, মনে রাখবেন কোনটা কোন ধরনের। এখন এই তার মানে ইতিহাসের কোন একটা চরিত্র নিয়ে এটা লেখা লাগবে এবং সেই চরিত্রটা হচ্ছে রাজা প্রতাপাদিত্যর চরিত্রকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে। রাজা প্রতাপাদিত্য, এই রাজা প্রতাপাদিত্যের চরিত্রকে কেন্দ্র করে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি লেখা হয়েছে। এরপর আসেন শেষের কবিতা। তো শেষের কবিতা যদিও নামের সাথে কবিতা থাকে, কিন্তু এটা কিন্তু কবিতা নয়, মানে নামের সাথে কবিতা আছে কিন্তু এটা কবিতা নয়। এবং শেষের কবিতা এটা বিখ্যাত কেন জানেন? কারণ এটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস বা রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস কোনটি? রোমান্টিক উপন্যাস বা শ্রেষ্ঠ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে এইটা।
ওকে, এখন খেয়াল করে দেখেন এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। যেমন করুণা থেকে প্রশ্ন আসতে পারে যে কার মানে রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাসটির নাম, উত্তর হচ্ছে করুণা, এবং সেই সাথে এটি কিন্তু অসমাপ্ত উপন্যাসও বটে। তো এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। এইবার কি আপনি খেয়াল করে দেখেন, আমরা এখানে দেখি যে রবীন্দ্রনাথ উপন্যাসের নাম যাকে উৎসর্গ করেছেন তিনি কিন্তু এক একটা উপন্যাস এক একজনকে উৎসর্গ করেছেন। ওকে, যেমন দেখেন বউ ঠাকুরানীর হাট, এইটা তিনি উৎসর্গ করেছেন সৌদামিনী দেবীকে। গোরা, এটা তিনি উৎসর্গ করেছেন রথীন্দ্রনাথ ঠাকুরকে। ঘরে বাইরে, এটা তিনি উৎসর্গ করেছেন কাকে? প্রমথনাথ চৌধুরীকে। দুই বোন, এটা তাকে উৎসর্গ করেছেন, উত্তর হচ্ছে রাজশেখর বসুকে। তাহলে কাকে কোনটা উৎসর্গ করেন? স্পেশালি বউ ঠাকুরানীর কাকে উৎসর্গ করেন? সৌদামিনী দেবীকে। এখান থেকে এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসেন এটা একটু সলভ করেন যে শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? দশম বিসিএস। কবিতার নাম, গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম। দ্রুত উত্তর করেন। এখন কিন্তু আর আগের যোগ নাই যে আপনি একটা বই কিনে সাহিত্য পড়ে মোটামুটি পরীক্ষায় টপকায় যাবেন। এখন অনেক গভীর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, সো খেয়াল করেন শেষের কবিতা এটা কি? শেষের কবিতাটা হচ্ছে উপন্যাসের নাম। কিসের নাম বলেন? উপন্যাসের নাম। দেখেন নামের সাথে কবিতা দেখে কনফিউজ হয়ে যাওয়া যাবে না। এটা সলভ করেন যে, খেয়াল করেন এটা সলভ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত উপন্যাসের নাম দেখেন এটা কি হবে বলেন? গোরা হবে, যোগাযোগ হবে, ঘরে বাইরে হবে, বউ ঠাকুরানীর হাট হবে। উত্তর করেন। দ্রুত। যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি বলেন? উত্তর হচ্ছে বউ ঠাকুরানীর হাট, যেটা আমরা দেখেছি, বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, দেখেন উপন্যাস থেকে কি পরিমাণ পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয়? দুই বোন, বাল্মীকি প্রতিভা, যোগাযোগ, গোরা। বলেন কোনটা নয়? বুঝতে হবে, বলছে যে কোনটা রবীন্দ্রনাথের উপন্যাস নয়। গুড, বাল্মীকি প্রতিভা। ঠিক আছে, বাল্মীকি প্রতিভা। ওই যে আমরা যে উপন্যাসগুলো পড়েছি ওখানে কিন্তু বাল্মীকি প্রতিভা কোথাও ছিল না, সো বাল্মীকি প্রতিভা নয়। আচ্ছা, এবার আসেন ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা কে? এটা আমরা সবাই পারবো, রবীন্দ্রনাথ ঠাকুর।